তো এই গেল কুলেন্ট নিয়ে। নর্মালি আজকাল অনেক গাড়ির আপনার রেগুলেটর ক্যাপ থাকে না, তো সেখানে কুলেন্টের ক্যাপ থাকে, তো সেখানে আপনি ওটাকে মেইনটেইন করতে পারবেন। Good afternoon friends, welcome back to our জয়জিৎ স্টুডিও চ্যানেল once again। ঠিক যেরকমটা আপনাদেরকে লাস্ট ভিডিওতে বলেছিলাম যে যারা নতুন গাড়ি কিনতে চলেছেন বা কিনেছেন বা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চলেছেন, চিন্তা ভাবনা করছেন বা কিনে ফেলেছেন, তাদের সবার জন্য একটা ব্লগ আমরা করব যে কিভাবে আপনারা গাড়িকে মেনটেন করবেন এবং হাইওয়ে দিয়ে যখন কোনো দূরে কোথাও কোনো কাজে হোক বা ভ্রমণের উদ্দেশ্যেই হোক আপনারা যাবেন, তো তখন আপনারা কি কি সেফটি প্যারামিটারও মেনটেন করবেন সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে সেটা নিয়েই একটা সংক্ষিপ্ত আলোচনা আমরা আপনাদের সামনে করব। তো সবার প্রথমে বলি যে গাড়ি যেমন প্রয়োজনীয় জিনিস একটি, গাড়ি অনেকের কাছে শখের জিনিসও। তো দুক্ষেত্রেই মানুষ গাড়ি কেনে, একটা শৌখিন মানুষ শখে গাড়ি কেনে আর একটা প্রয়োজনে মানুষ গাড়ি কেনে। তো দুক্ষেত্রেই কিন্তু গাড়ির কিন্তু মেনটেন্যান্সের ভীষণ প্রয়োজন থাকে, যেটা অনেক ইউজার জানে না বা সময়ের অভাবে করতে পারে না, কিন্তু সেটাকে ইগনোর করার জন্যই অনেক সময় গাড়িতে মেজর ইস্যুস তৈরি হয়। ঠিক আছে, গাড়ির মেন পার্টস হচ্ছে গাড়ির ইঞ্জিন। আমি দেখাচ্ছি আমাদের এই গাড়িটির ইঞ্জিনটি খুলে আপনাদেরকে। প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহ গরমের মধ্যে আমাদের গাড়িটাও প্রচণ্ড গরম হয়ে গেছে। গাড়ির মূল চালিকা শক্তি হচ্ছে গাড়ির ইঞ্জিন। ঠিক আছে, এই ইঞ্জিনকে আমাদের সুস্থ অলওয়েজ রাখতে হবে, কারণ ইঞ্জিন যদি সুস্থ না থাকে গাড়ির কিন্তু মেজর প্রবলেম, সেটা গাড়ি কিন্তু চলবেই না। এটা একদম বেসিক জিনিস, সবাই জানে। আর ইঞ্জিন হচ্ছে যেমন গাড়ির হার্ট, আর তেমনি ওই হার্টের ভেতরে রক্ত হচ্ছে ইঞ্জিন অয়েল, অর্থাৎ অনেকেই এটাকে মোবিল নামেও চেনে। অ্যাকচুয়ালি জিনিসটার নাম হচ্ছে ইঞ্জিন অয়েল। ইঞ্জিন অয়েল ইঞ্জিনের মধ্যেই থাকে, আপনারা সবাই জানেন। ফার্স্ট অফ অল বলে রাখি, যে ম্যানুফ্যাকচারার অনেক ম্যানুফ্যাকচারারের গাড়ি আছে, যে ম্যানুফ্যাকচারার তার ইউজার ম্যানুয়ালে যে গ্রেডের ইঞ্জিন অয়েলটা রেকমেন্ড করবে আপনাদেরকে, আপনারা অলওয়েজ সেই গ্রেডেরই ইঞ্জিন অয়েল ইঞ্জিনে ঢালবেন। তার বাইরে অন্য কোনো ইঞ্জিন অয়েল ভুল করেও ঢালবেন না। ইঞ্জিন অয়েলকে টপ আপ করবেন না। টপ আপ করলে যে গণ্ডগোলটা ঘটবে, অলরেডি ইঞ্জিনের মধ্যে একটা সার্টেন টাইম ধরে ইঞ্জিন অয়েলটা চলছে, সেই ইঞ্জিন অয়েলটা একটু খারাপ হয়ে গেছে, এবার তার মধ্যে যদি আপনারা ইঞ্জিন অয়েল টপ আপ করেন, ওটা নতুন দুটো মিলেমিশে কিন্তু ইঞ্জিনের ক্ষতি করে দিতে পারে। এটা মাথায় রাখবেন। ইঞ্জিন অয়েলের কাজ দুটি। ফার্স্ট অফ অল ইঞ্জিনের লুব্রিকেশন সিস্টেমটাকে ঠিক রাখা, অর্থাৎ স্মুথ রাখা। আরেকটা কাজ কি, সিমিলারলি ইঞ্জিন অয়েল যেটা করে সেটা হচ্ছে ইঞ্জিনকে ঠান্ডা রাখা, অর্থাৎ কুলিং সিস্টেমেরও একটা পার্ট হচ্ছে ইঞ্জিন অয়েল। এটা মাথায় রাখবেন। তার জন্য ইঞ্জিন অয়েলকে কিন্তু প্রপার টাইম টু টাইম যেরকম কোম্পানি রেকমেন্ড করবে ঠিক সেরকমভাবেই আপনারা কিন্তু চেঞ্জ করবেন। বাজারে ইঞ্জিন অয়েল 3 রকমের পাওয়া যায়, একটা হচ্ছে নন সিনথেটিক, একটা সেমি সিনথেটিক, একটা সিনথেটিক। যে যেরকম কিলোমিটারে রেকমেন্ড করছে সেরকম কিলোমিটার অন্তর অথবা 6 মাস বা 9 মাস যা পিরিয়ড বলবে বা 8 মাস তার মধ্যেই চেঞ্জ করে ফেলবেন। গাড়ি চালাচ্ছেন না তার মানে এই নয় যে আমি তো গাড়ি চালাচ্ছি না, আমি কেন ইঞ্জিন অয়েল চেঞ্জ করবো, তা নয়। কিলোমিটার এবং টাইম পিরিয়ড যেটা আর্লিয়ার সেটাতেই চেঞ্জ করবেন, তবেই কিন্তু গাড়িটা ঠিক থাকবে। এটা গেল সেকেন্ড। এরপরে আসছি যে গাড়িতে ইঞ্জিনকে ঠান্ডা রাখার জন্য যেমন বললাম ইঞ্জিন অয়েল, ঠিক তেমনি গাড়ির মধ্যে আরেকটা মেন কুলিং সিস্টেম হচ্ছে কুল্যান্ট। কুল্যান্টের ট্যাঙ্ক এখানে থাকে
এই কুলেন্টের ট্যাঙ্কের মধ্যে একটা মিনিমাম লেভেল থাকে, একটা ম্যাক্সিমাম লেভেল থাকে। আপনারা সবসময় চেষ্টা করবেন ম্যাক্সিমাম লেভেলে রাখবার, যেন মিডিয়ামের দিকে থাকে। লো হলে সাথে সাথে রিফিল করে দেবেন। এখনকার গাড়িতে রেডিয়েটারের ফ্যান আলাদা জায়গায় ইনস্টল করা থাকে, সেটা সবসময় চলে না, আপনারা সবাই জানেন। কিন্তু কুলেন্টের কাজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস হচ্ছে রেডিয়েটারের ক্যাপ। এখানে এই গাড়িটার এখানে দেখা যাচ্ছে না, এখানে দেখাতে পাচ্ছি না আমি, কিন্তু যে সমস্ত গাড়ি রেডিয়েটারের ক্যাপ ওপেনলি ইনস্টল থাকে আপনারা দেখতে পাবেন রেডিয়েটারের ক্যাপের যে মুখটা, যেখানে স্প্রিং ভাল্বটা রয়েছে, সেখানে একটা রাবারের ওয়াশার থাকে। সেটা দেখবেন, সেটা যেন প্রপার থাকে, সেটা যেন কোনোভাবে ক্ষয়ে না যায়। তাহলে কিন্তু ইঞ্জিনের প্রবলেম হতে পারে, ওভার হিটিংয়ের প্রবলেম হতে পারে। সেটাও কিন্তু টাইম টু টাইম আপনারা খেয়াল রাখবেন। ইঞ্জিন যখন গরম থাকবে কখনোই রেডিয়েটারের ক্যাপ আপনারা খুলবেন না, তাতে কিন্তু ভয়ঙ্কর বিপদ ঘটতে পারে। ঠিক আছে, ইঞ্জিন ঠান্ডা থাকা অবস্থাতেই দিনের প্রথমে বা যখন ইঞ্জিন ঠান্ডা হয়ে যাচ্ছে তারপরে তখনই আপনারা কিন্তু রেডিয়েটার ক্যাপ খুলে দেখবেন যে কুলেন্ট ঠিক মতন আছে কিনা, সবুজ যে রঙ, অনেক সময় নীল রঙেরও থাকে, সেই রঙটা প্রপার আছে কিনা। এরপরে আসছি ব্রেক অয়েল, অর্থাৎ মাস্টার সিলিন্ডারের কাছে ব্রেক অয়েলের যে চেম্বারটা রয়েছে, এটা এখন আমি কোনো কিছু খুলে দেখাবো না, গাড়িটা প্রচণ্ড গরম হয়ে রয়েছে এই জন্য। এখানে থাকে ব্রেক অয়েল, লাল রঙের হয়, আপনারা অনেকেই জানেন। এটাকেও দেখবেন এখানে মিনিমাম লেভেল ম্যাক্সিমাম লেভেল থাকে, তো মিনিমাম লেভেলে যেন না যায়, ম্যাক্সিমাম লেভেলটাই মেনটেন করবেন। মিডিয়াম থাকলেও চলবে, তারপরে টপ আপ করে নিতে পারেন। ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে এটা বললাম টপ আপ করবেন না সহজে, কিন্তু ব্রেক অয়েলের ক্ষেত্রে আপনারা টপ আপ করতে পারেন, কুলেন্টের ক্ষেত্রেও কিন্তু আপনারা টপ আপ করতে পারেন, এটাও বলে রাখা ভালো। তো ব্রেক অয়েল, ব্রেক কিন্তু গাড়ির আরেকটা অন্যতম জরুরি জিনিস। ইঞ্জিন যেমন চালিকা শক্তি মূল, ব্রেক কিন্তু গাড়িকে দাঁড় করানোর জন্য মূল সিস্টেম, এটাও মাথায় রাখবেন। ওটা কিন্তু সেফটি, একদম টোটালি একটা সেফটি ফিচার, সেটা আপনারা সবাই জানেন এবং সেই হিসাবে এটাকে মেনটেন করবেন। এরপরে আসছি ইঞ্জিনটাকে স্টার্ট করতে গেলে গাড়ির ভেতরে যা যা যাবতীয় ইলেকট্রিক্যাল পোর্শন রয়েছে, পার্টস রয়েছে, সেগুলোর জন্য পাওয়ার সাপ্লাইয়ের প্রথম যে ডিভাইস সেটি হচ্ছে ব্যাটারি। এটি একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস। ব্যাটারি যেমন এখানে এই গাড়িটা দেখাচ্ছি আমি, এখানে সবুজ রয়েছে, দেখুন ইন্ডিকেটারে এখানে মাথার মধ্যে সবুজ রয়েছে, তার মানে ব্যাটারিটা ঠিক আছে। যদি এখানে সবুজটা চলে যায় তাহলে আপনি দেন অ্যান্ড দেয়ার আপনি ইলেকট্রিক্যাল মিস্ত্রির সঙ্গে কন্ট্যাক্ট করুন বা ওয়ার্কশপে নিয়ে যান, এবং এখানে পরিষ্কার দেখা যাচ্ছে না, কিন্তু যাই হোক এখন মেনটেন্যান্সলেস ব্যাটারি অনেক বেরিয়ে গেছে, তো তখনই আপনি সাথে সাথে মেকানিকের সঙ্গে যোগাযোগ করুন বা ওয়ার্কশপে নিয়ে যান বা দেখান ইলেকট্রিক্যাল মিস্ত্রিকে। ওরা আপনাকে প্রপার গাইড করে দেবে যে ব্যাটারিতে কতটা চার্জ আছে বা নেই, বা ব্যাটারিতে জল দিতে হবে কি না, ডিস্টিল ওয়াটার। সেকেন্ডলি, ব্যাটারিতে দুটো টার্মিনাল থাকে, একটা পজিটিভ একটা নেগেটিভ। ব্যাটারি টার্মিনালে গ্রিস ব্যবহার করবেন না, অনেকেই ভুল করে গ্রিস ব্যবহার করে, এটা খুব ভুল। ব্যাটারি টার্মিনালে যদি কিছু লাগাতেই হয় তাহলে আপনারা নর্মাল বাড়িতে ঠোঁটে যেটা লাগান ভেজলিন, সেই ভেজলিন লাগাবেন, তাহলেই সবথেকে ভালো হবে। সালফার যাতে না আসে, এটা তার একটা প্রোটেক্টার। আর সালফার বেরোলে তো অবশ্যই ব্যাটারি অনেক সময় রিপ্লেস করার টাইমে সালফার বেরিয়ে আসে, তো সেক্ষেত্রে তো আপনাদেরকে মেকানিকের কাছে যেতেই হবে এবং আপনারা চেঞ্জ করে নেবেন। এইটা মোটামুটি ব্যাটারির একটা পোর্শন। আমি আপনাদেরকে আশা করি বোঝাতে পারলাম যে কীভাবে ব্যাটারিকে মেনটেন করবেন, প্রপার টাইম টু টাইম ব্যাটারিকে খেয়াল রাখবেন। এই হয়ে গেল মোটামুটি সামনের পোর্শনের। আরেকটা জিনিস এখানে আমি দেখাতে পাচ্ছি না, এইটা হচ্ছে গাড়ির শ্বাস প্রশ্বাস নেওয়ার পাইপ, যেটা আর কি আমাদের নাক, সেটা গাড়ির এটা নাক বলতে পারেন। এর সঙ্গে কানেক্টেড রয়েছে এর ভেতরে, এই প্লাস্টিকের পোর্শনের ভেতরে এয়ার ফিল্টার। এয়ার ফিল্টারকেও টাইম টু টাইম চেঞ্জ করতে হয়। যখন একদম ময়লা পড়ে ওটাকে আর কোনোভাবেই পরিষ্কার করা সম্ভব নয়, তখন আপনাদের এয়ার ফিল্টার চেঞ্জ করতে হবে। যদি এয়ার ফিল্টার চেঞ্জ করতে না পারেন সেই সময়, তাহলে কিন্তু গাড়ি তার নিজের শ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে নিতে পারবে না, অর্থাৎ অক্সিজেন কম গেলে ওখানে আনবার্ন ফুয়েল অনেক বেশি তৈরি হয়ে সাইলেন্সার পাইপ দিয়ে বেরোবে, আর গাড়ির মাইলেজ ড্রপ ডাউন করবে এবং গাড়ি ভুলভাল সাউন্ড করবে এবং গাড়ির পারফরমেন্সের ক্ষতি হবে এবং মাইলেজ তো নষ্ট হবেই, যেটা বললাম। তো এয়ার ফিল্টারকে পরিষ্কার রাখা এবং প্রপার টাইমে চেঞ্জ করাটাও কিন্তু জরুরি, এটাও কিন্তু মনে রাখবেন। তো এই মোটামুটি গাড়ির সামনের জিনিস, একদমই সহজ, একটুখানি আপনারা নোট ডাউন করেন তাহলে আরও ভালো হবে। আপনারা সেভাবে প্রপারলি মেনটেন করবেন, নিজেরাও করতে পারেন, এয়ার ফিল্টার নিজেরাও খুলে চেঞ্জ করে নিতে পারেন। এখানে ক্লিপের মতন থাকে, এখন দেখাতে পাচ্ছি না, গাড়িটা প্রচণ্ড গরম বলে খোলা সম্ভব নয়।
তো আপনারা নিজেরাও সেটা দেখে নিতে পারেন এবং টাইম টু টাইম সার্ভিসের সময় এইটাও চেক করতে বলবেন আপনার মেকানিককে। এই গেল মোটামুটি গাড়ির সামনের পোর্শনের জিনিস। এইবার বলে রাখি, আজকাল অনেক পেট্রোল গাড়িতেও টার্বোচার্জার এসে গেছে। এটা যেমন ডিজেল গাড়ি, এটা টার্বোচার্জার আছেই, কারণ ডিজেল ইঞ্জিন এখন উইদাউট টার্বোচার্জার হয়ই না, ন্যাচারাল অ্যাসপিরেটেড হয় না। সকালবেলা যখন প্রথম গাড়িকে স্টার্ট দেবেন, ভালো করে লিখে রাখুন, ভালো করে মনে রাখুন, গাড়িকে যদি দীর্ঘায়ু করতে হয়, গাড়ির ইঞ্জিনকে যদি দীর্ঘায়ু করতে হয়, একদম আমার কথার সঙ্গে মিলিয়ে নেবেন, নিজেরা করবেন মেনটেন, প্রমাণ পেয়ে যাবেন হাতে নাতে, গ্যারেন্টি। সকালবেলা প্রথম ঠান্ডা থাকা অবস্থায় গাড়িকে যখন স্টার্ট করবেন আপনারা, কখনোই ইঞ্জিনকে স্টার্ট দিয়ে ইঞ্জিনের যে আইডেল আরপিএম 500 বা 600 হোয়াটএভার যেটা থাকবে, সেই আরপিএমে রেখে দেবেন, অ্যাক্সেলেরেটর প্যাডেল প্রেস করবেন না, থ্রটল করবেন না। কেন করবেন না? তার কারণ সারা রাত্রি দাঁড়িয়ে থাকার পর, ইঞ্জিনটা ঠান্ডা হয়ে যাওয়ার পর, এর মধ্যে যে ইঞ্জিন অয়েলটা পুরো ইঞ্জিনের গায়ে লেগেছিল, সেটা থিতিয়ে ক্র্যাঙ্ক চেম্বার বা অয়েল সাম, যেটাকে অয়েল সাম মানে নিচের দিকের পোর্শন ইঞ্জিনের, ওটাকে অয়েল সাম বলা হয়, ওইখানে থিতিয়ে পড়ে যায়। ফলে কি হয়, সেই মুহূর্তে পিস্টনের গায়ে ইঞ্জিন অয়েলটা লেগে থাকে না এবং সিলিন্ডারের মধ্যেও সেটা চারপাশে লেগে থাকে না। তো তখন যদি আপনি ইঞ্জিনকে থ্রটল করেন, 1000 আরপিএমের উপরে নিয়ে চলে যান, 1500 আরপিএমে নিয়ে চলে যান, তখন যে জিনিসটা ঘটবে, ইঞ্জিনের মধ্যে অনেক বেশি হিট জেনারেট করবে ফ্রিকশনের ফলে, কারণ লুব্রিকেশন সিস্টেমটা ওর গায়ে লেগে নেই, এবং তাতে ওয়ারেন্টি আর বেশি হবে এবং ইঞ্জিনের কিন্তু লাইফ টাইম কমে আসবে। এটা কিন্তু ম্যাক্সিমাম লোক ভুল করে, যার জন্য ইঞ্জিনে প্রবলেম আসে, মেজর প্রবলেম আসে। খেয়াল রাখবেন, নোট ডাউন করুন যেটা বললাম। ছোট্ট একটু কাজ, এটা করবেন। আর টার্বোচার্জড ইঞ্জিনের ক্ষেত্রেও তো একদমই করবেন না, ন্যাচারাল অ্যাসপিরেটেড ইঞ্জিনের ক্ষেত্রেও সকালের প্রথম স্টার্টের সময় একদমই থ্রটল দেবেন না। আর টার্বোচার্জ ইঞ্জিনের ক্ষেত্রে, বিশেষ করে পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে, আপনারা যখন গাড়ি চালাচ্ছেন, সকালবেলা তো এটা করে ফেললেন, গাড়ি চালাচ্ছেন, গাড়ি চালাতে চালাতে কোনো একটা জায়গায়, যেমন আমরা এখানে এসে এখন যেমন দাঁড়িয়েছি, দাঁড়ানোর সাথে সাথে ইঞ্জিনকে বন্ধ করে দেবেন না, কারণ টারবাইনটা ঘুরতে থাকে। ওই সময় যদি আপনি ইঞ্জিনকে বন্ধ করে দেন, টারবাইনের উপরে প্রেশার আসে এবং টারবাইনের কিন্তু লাইফ কমতে থাকে। ওকে প্রথমে আপনি 1 থেকে 2 মিনিট, জাস্ট সকালবেলাও ঠিক তাই, 1 থেকে 2 মিনিট অ্যাটলিস্ট ওকে আপনি আইডল আরপিএমে ঘুরতে দিন। ও যখন নিজের জায়গায় সেট হয়ে আসবে, তারপরে আপনি গাড়িটাকে সুইচ অফ করুন, তাহলে ওর লাইফ টাইম আপনি বাড়াতে পারবেন। সিমিলারলি সকালবেলা স্টার্টের ক্ষেত্রেও ওইরকম যেটা বললাম, 1 থেকে 2 মিনিট আইডল আরপিএমে ছেড়ে দিন, তারপরে আপনি থ্রটল করুন। তো এই গেল মোটামুটি ইঞ্জিনের পোর্শন, সব মোটামুটি আমি আশা করি কভার আপ করতে পেরেছি, যেগুলো মোটামুটি আপনারা নিজেরাও করতে পারবেন। বাকিটা তো মিস্ত্রিদের ব্যাপার, মেজর যখন আর অন্য কোনো প্রবলেম আসবে। এইবারে আমি আসছি অন্যতম আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে টায়ার। চাকা হচ্ছে গাড়ির অন্যতম একটি গুরুত্বপূর্ণ জিনিস। টায়ারের এয়ার প্রেশার কোম্পানি যেরকম রেকমেন্ড করবে, সেটাই 4টে চাকাতে মেনটেন করবেন, ফ্রন্ট রেয়ারে। 28 হলে 28, 30 হলে 30, 32 হলে 32 PSI, যেরকমভাবে বলবেন ঠিক সেরকমভাবে মেনটেন করবেন, তার থেকে বেশি বা কম নয়, ঠিক আছে? অনেকে গাড়ি কিনে স্টিল হুইল রিমকে আপগ্রেড করে অ্যালয় হুইলসে, কিন্তু নিজের মতন করে বা দোকানে কি সাইজের অ্যালয় হুইল সেটাকে আপগ্রেড করে নেয় আরও বড়। যেমন ধরুন, এই টায়ারটার প্রোফাইল হচ্ছে আপনার 175/65 R14, অর্থাৎ গাড়িটার টায়ারের চওড়াটা হচ্ছে 175 mm, তার 65% হচ্ছে হাইটটা, আর রিম সাইজের ডায়ালটা হচ্ছে 14। এইবার আপনারা কিন্তু কখনোই 14 ইঞ্চি রিমকে 16 ইঞ্চিতে কনভার্ট করবেন না অ্যালয় হুইল কিনলেও। তাতে যে সমস্যাটা হবে, এটাকে বলা হয় হুইল আর্চ। এই হুইল আর্চে গাড়িটার টায়ারটা গিয়ে বারবার ধাক্কা লাগবে, তাতে টায়ারের ক্ষতি হবে, গাড়ির ক্ষতি হবে এবং সবথেকে বড় কথা, গাড়ির সাসপেনশনের ক্ষতি হবে। আপনারা যদি গাড়িকে অ্যালয় হুইলে আপগ্রেড একান্তই করতে চান,
তাহলে কোম্পানির এই সেম মডেল যে যার যেরকম গাড়ি সেম মডেলের টপ মডেলে ওরা অ্যালয় হুইলে যে টায়ার প্রোফাইলটা দেবে সেইটাই লাগাবেন। নিজেরা আলাদা করে তার থেকে বড় প্রোফাইলের টায়ার কখনোই লাগাবেন না, তাতে আপনি আপনার অজান্তে আপনার হার্ড অ্যান্ড মানি দিয়ে কেনা গাড়িটাকেই ক্ষতি করছেন, এটা মনে রাখবেন। অনেকেই জানে না, অনেকেই করে। তো এই গেল মোটামুটি টায়ারের ব্যাপার। আর হচ্ছে গাড়িতে অ্যাক্সেসরিজ, খুব গুরুত্বপূর্ণ অ্যাক্সেসরিজ কী কী অনেক সময় গাড়ি থেকে কিনতে গেলে নতুন ফ্রিতে দিয়ে দেয়। যেমন ধরুন সিট কভার, ফুট ম্যাট, ডিকি ম্যাট, এই তিনটে একদম বেসিক লাগে। এছাড়া মাড ফ্ল্যাপ, ঝড় বৃষ্টির সময় কাদা এখানে আটকায়, এইটা একদম বেসিক, খুবই জরুরি অ্যাক্সেসরিজ। এছাড়াও আজকের দিনে দুটো নেসেসারি অ্যাক্সেসরিজ আমি আপনাদেরকে রেকমেন্ড করতে পারি, যেটা কিন্তু খুব প্রয়োজন, যেটা আপনার ড্রাইভিংকে এনহ্যান্স করে, বিশেষ করে নাইট টাইম ড্রাইভিংকে এনহ্যান্স করে। একটা হচ্ছে ড্যাশ ক্যাম, ড্যাশবোর্ডের যে ক্যাম তাকে বলা হয় ড্যাশ ক্যাম। ড্যাশ ক্যাম কেন? আপনি আইআরভিএমের মধ্যে মনিটর লাগানো ড্যাশ ক্যাম যদি কেনেন, তাহলে আপনার নাইট ড্রাইভিংটাকে অনেক বেশি এনহ্যান্স করবে। রাত্রিবেলা যেটা লুকিং গ্লাসে দেখতে বা আইআরভিএম দিয়ে দেখতে অসুবিধা হয়, সেটা আপনি ওখানে অনায়াসে ওর এলসিডি স্ক্রিনে ভালোভাবে মনিটরিং করতে পারবেন পেছনের গাড়িকে, সাইডের গাড়িকে। এটা গেল একটা বড় কথা। সেকেন্ড কথা হচ্ছে যে ড্যাশ ক্যামের মধ্যে রেকর্ডার থাকে, অর্থাৎ আপনি কোনো সিগন্যাল ভায়োলেট করেননি, কিন্তু আপনাকে কখনো কেস দিল যে আপনি অমুক জায়গায় অমুক সিগন্যালটা ভায়োলেট করেছেন, আপনি ওই তথ্যটা দিয়ে দেখাতে পারবেন যে না আমি করিনি। বা কারোর সঙ্গে কোনো একটা কলিশন হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, কিছু হয়েছে, সে হয়তো আপনাকে বললো যে আপনি তাকে প্রথমে গিয়ে হিট করেছেন, সে করেনি, কিন্তু অরিজিনালি হয়তো সেই আপনাকে এসে হিট করেছিল, আপনি সেই রেকর্ডিংটা দিয়েও সেটা দেখাতে পারেন। অর্থাৎ এটা কিন্তু একটা সেফটি ফিচারও বটে। তো ড্যাশ ক্যামটা কিন্তু আমি মনে করি আজকের দিনে খুব জরুরি, আপনারা লাগাতে পারেন চাইলে, সেটা অবশ্যই আপনাদের ব্যাপার। আমি এটা রেকমেন্ড করব যে এটা খুব গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে অনেক গাড়িতেই আজকাল চলে আসে, কিন্তু উঁচু মডেলে আসে, কিন্তু নিচু মডেলে বা অনেক গাড়িতে আসেও না, সেটা হচ্ছে টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম। এটা কিন্তু ডিরেক্টলি সেফটি ফিচার রিলেটেড একটি অ্যাক্সেসরিজ, খুবই ইম্পর্ট্যান্ট। টায়ারে কতটা এয়ার প্রেশার আছে যদি আপনি অল টাইম মনিটরিং করতে পারেন, তার থেকে ভালো কিছু হয় না। তার কারণ অনেক সময় টায়ারের এয়ার প্রেশার কম থাকলে আপনার গাড়ির মাইলেজ কমে যাবেই, অথবা টায়ারে বেশি এয়ার প্রেশার থাকলে টায়ার ফেটে যেতে পারে, হয়তো আপনি সেই সময় হাইওয়ে দিয়ে গাড়ি চালাচ্ছেন, একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাহলে আপনি যদি এটাকে সবসময় মনিটরিং করতে পারেন, তাহলে আপনার টায়ার ভালো থাকবে এবং গাড়িও ঠিকঠাকভাবে চলবে। তাই আপনি টায়ার প্রেশার মনিটরিং সিস্টেমও কিন্তু গাড়িতে লাগাতে পারেন, এটাও কিন্তু একটা জরুরি ফিচার। আর বাকিগুলো যা যা অ্যাক্সেসরিজ হয় বা আছে, সেগুলো সব কসমেটিক ফিচারই, সেগুলো আপনাদের যেরকম ইচ্ছে। তবে ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজগুলো যতটা পারবেন কম লাগাবেন, তাহলে গাড়ির ব্যাটারিটা ভালো থাকবে এবং গাড়ির ইলেকট্রিক্যাল ওয়্যারিং পোর্শনটাও ভালো থাকবে, এটুকুই বলতে পারি। তো এই গেল মোটামুটি একটা গাড়ির কীভাবে মেনটেন করতে পারেন আপনি গাড়িটাকে সুস্থ রাখবার জন্য, তার একটা আইডিয়া। এবারে আসছি হাইওয়ে সেফটি প্যারামিটার আপনারা কী মেনটেন করবেন। আরেকটা কথা গাড়িকে ভালো রাখবার জন্য মনে পড়ে গেল, তাই বলছি, সেটা হচ্ছে গাড়িতে বসে এমন কোনো খাবার খাবেন না যার টুকরো গাড়িতে পড়তে পারে, তাহলে কিন্তু ইঁদুরের উৎপাত হবে। আর ইঁদুরের উৎপাত যদি একবার শুরু হয় আপনার গাড়িতে, নিস্তার নেই কিন্তু সহজে। এটা কিন্তু আমি আপনাদেরকে বলে রাখলাম। অনেক সময় বাচ্চাদেরকে আপনারা খাওয়ান গাড়ির মধ্যে, বা নিজেরাও খান, বিস্কিট, চিপস বা ভুজিয়া, তার টুকরো পড়ে থাকে এবং সেখান থেকেই কিন্তু ইঁদুর আসার উৎপত্তির অন্যতম কারণ। মাথায় রাখবেন, যতটা পারবেন গাড়িতে বসে না খাওয়ার চেষ্টা করবেন, বাচ্চাকে না খাওয়াবার চেষ্টা করবেন, গাড়ির বাইরে খাবেন, গাড়ির মধ্যে খাবেন না, খাবারের টুকরো ফেলবেন না, তাতে আপনার গাড়িটা ভালো থাকবে। ঠিক আছে? হাইওয়েতে চলাকালীন কী সেফটি প্যারামিটার আপনারা মেনটেন করবেন। প্রথম কথা হচ্ছে লাইট। হাইওয়েতে যখন যাবেন তার আগে নিজের গাড়ির লাইটকে নিজে পরীক্ষা করুন, বা ওয়ার্কশপে বা গ্যারেজে, লোকাল গ্যারেজে নিয়ে গিয়েও দেখাতে পারেন হেডলাইট দুটো ঠিক আছে কিনা। অনেক সময় একচোখ কানা গাড়ি রাতের অন্ধকারে কিন্তু বিরাট বড় অ্যাক্সিডেন্টের কারণ হয়ে যায়, কারণ আপনি দূর থেকে বুঝতে পারছেন না, বা সে দূর থেকে বুঝতে পারছেন না আপনার গাড়িটাকে যে সেটা 4 হুইলার না 2 হুইলার। সুতরাং দুটো হেডলাইট জ্বলা কিন্তু অত্যন্ত জরুরি।
তো এইটা কিন্তু মাথায় রাখবেন। লাইট, দেন ইন্ডিকেটার্স। আপনারা জানেন যে ইন্ডিকেটারের রং কেন অরেঞ্জ বা ইয়েলিশ হয়, বা ব্রেক লাইট কেন রেড কালারের হয়, স্টপ ল্যাম্প? তার কারণ হচ্ছে ফিজিক্সের ওই বেনিয়াসোহ কলা, লাল, লাল বেস্ট কালার হচ্ছে সব থেকে বেশি ভিজিবল। তার জন্যই ব্রেক ল্যাম্প দেওয়া হয় বা স্টপ ল্যাম্প দেওয়া হয় রেড, যাতে করে অনেক দূর থেকে পেছনের গাড়ি আপনাকে মনিটর করতে পারে, কারণ ওর ভিজিবিলিটি সব থেকে বেশি। তারপরেই আসে হলুদ বেস্ট কালারের, তার জন্যই ইন্ডিকেটার হয় হলুদ রঙের বা কমলা রঙের, ইয়েলো বেস্ট কালার, যাতে করে পাশের গাড়ি বা পেছনের গাড়ি আপনাকে ভালোভাবে বুঝতে পারে যে আপনি কোন দিকে টার্ন নিতে চলেছেন বা তাকে কোন দিকে পাসিং দিচ্ছেন। এই জন্য ইন্ডিকেটার হয় ইয়েলিশ কালারের। তো ইন্ডিকেটারের লাইট কিন্তু হাইওয়েতে যাওয়ার আগে পরীক্ষা করে দেখা অবশ্যই জরুরি যে সব দিকের ইন্ডিকেটারগুলো জ্বলছে কি না, এবং পেছনের স্টপ ল্যাম্প বা টেল ল্যাম্প প্রপারলি জ্বলছে কি না, ব্রেক দিলে সেটা স্টপ ল্যাম্পটাও ভালো করে জ্বলছে কি না, এবং পার্কিং লাইট অন করলেও লাল লাইটটা জ্বলছে কি না। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং সেফটি ফিচার, এটা মাথায় রাখবেন। লাইট, ওয়াইপারের ট্যাঙ্কে ঠিক মতন জল আছে কি না সেটাও দেখে নেবেন। টায়ার প্রেশার যেরকম আগে বলেছি সেটাও দেখে নেবেন। ইঞ্জিন যেরকমভাবে মেনটেন করতে বলেছি সেরকমভাবে নিশ্চয়ই মেনটেন করবেন। এইটা গেল। পর্যাপ্ত পরিমাণে খাবারের জল নেবেন। আরেকটা কথা বলে রাখি, খাবারের জল সংক্রান্তীয় ব্যাপার কথা বলতে গিয়ে মনে পড়লো, ড্রাইভার সাইডে কখনোই জলের বোতল রাখবেন না। কারণ একটা অ্যাক্সিডেন্ট এরকম আমি শুনেছিলাম যে ড্রাইভারের সাইডে একটা জলের বোতল রেখেছিল তারা, এবং কোনো কারণে জলের বোতলটা কাপ হোল্ডার্স থেকে বা রাখার যেখানে ছিল জায়গাটা কনসোল থেকে পড়ে যায়, এবং সেটা ক্লাচ ব্রেক প্যাডেলের নিচে চলে গিয়েছিল। এবং যখন মুখোমুখি গাড়ি এসেছিল, ড্রাইভার কিন্তু আর ব্রেক প্যাডেলটা প্রেস করতে পারেনি, কারণ বোতলটা ওখানে ফাউল করেছিল। মনে রাখবেন, ড্রাইভার সাইডের ওখানে জলের বোতল রাখবেন না, কো ড্রাইভার সাইড বা পেছনে রাখবেন অলওয়েজ। এটা কিন্তু একটা সেফটি ফিচার বললাম, এটা মাথায় রাখবেন। আর যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা যখন নাইট ড্রাইভ করছেন গাড়িতে, যখনই সূর্যাস্ত হয়ে গেল, আপনি তো চেনেন না, আপনার আননোন প্লেস, আপনি হয়তো কলকাতা থেকে বেরিয়েছেন, আপনি হয়তো যাচ্ছেন বম্বে বা দিল্লি, যেখানে সূর্যের আলো কমে আসবে সেখানেই আশপাশে একটা ভালো হোটেল দেখে রাত্রিবেলা থেকে যান, স্টে করে যান, এবং আবার পরের দিন ভোরবেলা রওনা দিন। কেন? কারণ আপনার গাড়ির বিল্ড কোয়ালিটি যতই ভালো হোক না কেন, আপনার গাড়িটা কিন্তু একটা ডাম্পার বা ট্রেলার বা একটা ট্রাকের কাছে কিন্তু চুনোপুটি, এবং রাত্রিবেলা কিন্তু সেই গাড়িগুলো অনেক সময় বেপরোয়া হয়ে ওঠে। তো সুতরাং সেই গাড়িগুলোর সঙ্গে কিন্তু মোকাবিলা করতে কখনোই আপনার এই ছোটো গাড়ি সক্ষম নয়, তার বিল্ড কোয়ালিটি যত ভালোই হোক। তো এটা কিন্তু সেফটি প্যারামিটার। সারা রাত্রি গাড়ি ড্রাইভ করবার চেষ্টা করবেন না, নিজেও ক্লান্ত হয়ে যাবেন, এবং আপনারা সেফ জায়গায় কোনো একটা জায়গায় হোটেল নিয়ে থেকে যান, এবং পরের দিন সকালবেলা আবার রওনা দিন। সেটা আপনার জন্য সব থেকে ভালো হবে। হাতে সময় নিয়ে বেরোবেন, তাড়াহুড়ো করবেন না, ঠিক আছে? এটা গেল আরেকটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে, ধরুন জঙ্গল বা কোনো শুনশান রাস্তা দিয়ে যাচ্ছেন বা কোনো হাইওয়ে দিয়ে যাচ্ছেন অন্ধকারের সময়, আপনার উইন্ডস্ক্রিনে ডিম এসে পড়লো, ডিম একটা বা দুটো ডিম পড়লো, ঘাবড়িয়ে যাবেন না, সতর্ক হয়ে থাকুন। কখনোই ডিম যদি পড়ে ওয়াইপার অন করবেন না। আপনি যদি ওখানে ওয়াইপার অন করেন তাহলে কিন্তু আপনি গেলেন। যখনই আপনি ডিমের উপরে ওয়াইপার অন করবেন, ওয়াইপার কিন্তু আপনার ডিমকে পরিষ্কার করতে পারবে না, সেটা কিন্তু আরও পুরো উইন্ডস্ক্রিনকে ঘেঁটে দেবে, আপনার ভিজিবিলিটিটা টোটালি নষ্ট হয়ে যাবে। এবং দুষ্কৃতকারীরা সেটাই চায় যাতে আপনি তখনই ব্রেক করে ওখানে দাঁড়িয়ে যান। তো এরকম যদি পরিস্থিতি কখনো দেখেন, ডিমটা যদি লেগেও থাকে, আপনি গাড়ি নিয়ে ওখান থেকে সোজা 6-7 কিলোমিটার বা 8 কিলোমিটার এগিয়ে চলে যান, তারপরে জল দিয়ে জিনিসটা ধুয়ে নিন। এটা একটা সেফটি। কখনোই ডিম কেউ যদি কাঁচে ফেলে, গাড়িকে ওখানে দাঁড় করাবেন না বা ওয়াইপার অন করবেন না, এটা মাথায় রাখবেন। আর একটা কথা বলি রিগার্ডিং কার অডিও। অনেকেই জানে না গাড়িতে কার অডিও কেন থাকে, কার অডিওর প্রপার ইউজটা কী। আমি বলে দিচ্ছি আপনাদেরকে গাড়িতে কার অডিওর প্রপার ইউজটা কী।
গাড়িতে যে অডিও সিস্টেম থাকে সেটা কিন্তু ঠিক বাড়ির মতন নয় গান শোনার বা গানটাকে এনজয় করার জন্য। গাড়িতে কার অডিও থাকে যখন আপনি একলা কোথাও গাড়ি চালিয়ে যাচ্ছেন, গাড়ির মধ্যে আপনি ছাড়া আর কেউ নেই, কোনো কো ড্রাইভার নেই বা পিছনেও কোনো যাত্রী নেই, কেউ কথা বলার নেই, অথচ আপনার তন্দ্রা আসছে, সেই সময় আপনি রেডিওটা অন করে দিন। রেডিওটা যেটা করবে, এই যে গাড়ির মধ্যে কেউ কথা বলার লোক নেই, ও যে কথাটা বলবে তাতে আপনার তন্দ্রা ভাবটা একটু হলেও কাটবে বা আপনি গানটা শুনবার জন্য জেগে থাকবেন। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি কার অডিওর প্রপার ইউজ। আদারওয়াইজ কিন্তু গাড়িতে যে অডিও সিস্টেম থাকে সেটাকে গানটা শোনা বা এনজয় করাটা কিন্তু কার অডিওর প্রপার ইউজ নয়। এটা অনেকেই ভুলভাল করে শুধু গাড়িতে গান শোনার জন্য করে, এবং গাড়িতে এখন কাঁচ তোলা থাকে তখন আপনি কিন্তু যদি জোরে জোরে গান শোনেন তাহলে কিন্তু সাইড থেকে যদি কেউ হর্ন দেয় সেটা কিন্তু আপনি শুনতে পাবেন না। ফলে গাড়িতে কিন্তু গান শোনাটা কিন্তু কার অডিওর প্রপার ইউজ নয়। ওটা একমাত্র হচ্ছে যখন আপনি একলা থাকবেন আপনার তন্দ্রাকে কাটানোর জন্য, এটা মাথায় রাখবেন। হাইওয়ে দিয়ে যখন যাবেন অলওয়েজ গাড়ির 4টে উইন্ডোর কাঁচ বন্ধ করে চালাবেন। এটা কিন্তু একটা সেফটি ফিচার বললাম। কেন? আপনি যখন দ্রুত গতিতে হাইওয়ে দিয়ে যখন যাচ্ছেন 70, 80, 100, 120-তে যাচ্ছেন, যদি কেউ দূর থেকে একটা পাথর বা ঢিল ছোড়ে বা আপনার চাকাতে আপনার নিজের গাড়ির চাকাতেই কোনো খোয়াতে চাপ পড়ে গিয়ে যদি সেটা বাউন্স ব্যাক করে আপনার জানলা দিয়ে ঢোকে, আপনার মুখে চোখে এসে লাগে, তখন কিন্তু একটা বিরাট বড় ধরনের বিপদ ঘটে যেতে পারে। তাই তখন আপনার গাড়ির কাঁচটি কিন্তু আপনাকে প্রোটেক্ট করবে ওই ঢিলটা থেকে আপনাকে রক্ষা করার জন্য। এটা মাথায় রাখবেন। কখনোই গাড়ির কাঁচ নামিয়ে হাইওয়েতে হাই স্পিডে রান করবেন না। শহরের মধ্যে আস্তে যখন যাচ্ছেন তখন করতেই পারেন, কিন্তু হাইওয়ে দিয়ে বা জোরে যখন যাচ্ছেন গাড়িতে কাঁচ অল টাইম বন্ধ রাখবেন। এটা গেল। আর একটা কথা বলে রাখি, কোনো ম্যানুফ্যাকচারার বলবে না, লেখাও থাকে না, ইউজার ম্যানুয়ালেও লেখা থাকে না, যে আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে একটা গাড়িকে এক নাগাড়ে কতক্ষণ চালানো যেতে পারে। খুব ইম্পর্টেন্ট জিনিস, মাথায় রাখুন, নোট ডাউন করে রাখতে পারেন। সেরকম কোনো নিয়ম অ্যাকচুয়ালি নেই খাতায় কলমে, কিন্তু একটা জিনিস যদি আপনারা করেন, গাড়ি খুব ভালো পারফর্ম করবে, ধোঁকাও দেবে না, আপনারও নিজের সেফটি থাকবে। সেটা হচ্ছে প্রতি 2.5 থেকে 3 ঘন্টা ম্যাক্সিমাম ইন্টারভ্যালে একবার করে 20 থেকে 30 মিনিটের ব্রেক নেবেন হাইওয়ে দিয়ে চলার সময় বিশেষ করে। তাতে যেটা হবে সেটা হচ্ছে গাড়ির ইঞ্জিনটা একটু রেস্ট পাবে, গাড়ির ব্রেকস, টায়ার যেটা ওভারহিটিং হচ্ছিল ওরা রেস্ট পাবে, ডিস্ক প্যাড রেস্ট পাবে, এবং তারপরে আপনি আবার চালান। আবার 3 ঘন্টা পর আবার 20 থেকে 30 মিনিটের ব্রেক নিন। আপনি নিজেও চা খান, কফি খান, আর আপনি যখন নিজেও গাড়ি চালাচ্ছেন এত স্ট্রেচ, আপনার নিজের চোখের মধ্যেও একটা ফেটিকনেস তৈরি হয়। সেই ফেটিকনেসটাও কিন্তু আপনার কাটানোটা খুব জরুরি। নইলে কিন্তু আপনি যখন কনসেন্ট্রেট করতে করতে গাড়ি চালাচ্ছেন আপনি নিজেও কিন্তু রোবোটিক হয়ে ওঠেন। ফলে সেটাকেও কাটানোটা খুব জরুরি। আপনার হ্যাংওভারটাও কিন্তু এখানে কেটে যাবে। ফলে এটা সবসময় মাথায় রাখবেন, প্রতি 2.5 থেকে 3 ঘন্টা অন্তর 20 থেকে 30 মিনিটের ব্রেক। আর এইটা যদি আপনারা মেনটেন করতে পারেন, আপনাদের গাড়িও ভালো থাকবে, আপনারা নিজেরাও সুরক্ষিত থাকবেন, ফ্যামিলির সঙ্গেও সুরক্ষিত থাকতে পারবেন, কারোর সঙ্গে সুরক্ষা নিয়ে কম্প্রোমাইজ করবেন না। তো এইটুকুই বলার ছিল। আশা করি আমি আপনাদের অনেকটাই প্রশ্ন যা যা মনে উঠতে পারে সেগুলো ক্লিয়ার করতে পেরেছি। এরপরেও যদি আপনাদের মনের মধ্যে কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি নিশ্চয়ই চেষ্টা করব সেগুলোর ক্ল্যারিফিকেশন দেওয়ার। আর আপনারা আমাদের দর্শক, আপনাদের জন্যই সবসময় আসা, আপনাদের জন্যই এগুলোকে তুলে ধরা, যাতে করে আপনারা যারা গাড়ি কিনতে চলেছেন, কিনেছেন, বা যারা যান ভ্রমণ পিপাসু মানুষ যাদের কাছে গাড়ি আছে, টু হুইলারের ক্ষেত্রেও পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, এক্সট্রা স্পার্ক প্লাগও ক্যারি করবেন, ফার্স্ট এইড ক্যারি করবেন, এক্সট্রা ল্যাম্পও ক্যারি করবেন, এগুলো করবেন। আর কিছু টুল বক্সও নিয়ে রাখতে পারেন, ছোটোখাটো মানে স্পার্ক প্লাগ চেঞ্জ করা, এগুলো নিজেরা করে নিতে পারবেন। তো এগুলো মোটামুটি মেনটেন করলে আপনাদের গাড়িটাও ভালো থাকবে, আপনারাও নিজেরাও ভালোভাবে ভ্রমণ করে আসতে পারবেন। কারণ এটা আপনাদের ভ্রমণ সঙ্গী, এটা মাথায় রাখবেন। এটাকেও কিন্তু ভালো রাখা আপনাদেরই দায়িত্ব, আপনাদের হার্ড অ্যান্ড মানি দিয়ে এটা কেন। তো এইটুকুই ছিল আজকের মতন। আবার দেখা হবে অন্য কোনো জায়গায়
অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। আর আশা করব আপনারা আমাদের চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। এটুকুই আশা রেখে আজকের এই ব্লগটা শেষ করছি। ধন্যবাদ।